আজকে আমি আপনাদের সাথে মধ্যযুগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম হলো প্রাচীন যুগ, ঠিক আছে? প্রাচীন যুগ। আর আজকে আমি আলোচনা করব হলো মধ্যযুগ নিয়ে। মধ্যযুগের ইংলিশ কি? ম্যানেজমেন্ট ইন মিডল স্টেজ। মিডল স্টেজ মানে মধ্যযুগ। এই মধ্যযুগ ব্যবস্থাপনা শূন্য থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যযুগ ধরা হয়। মধ্যযুগে পূর্বকাল পর্যন্ত বিশ্বব্যাপী সমস্ত প্রচলন লক্ষ্য করা যায়। এই যুগে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর হলো খোলাফায়ে রাশেদিন শাসন ব্যবস্থার কল্যাণমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠায় যথেষ্ট অগ্রগতি এবং লক্ষণ এখানে দেখা যায়। মধ্যযুগে যেসব পণ্ডিতগণ আমাদের বিশেষ অবদান রেখেছে তাদের মধ্যে হলো আল ফারাবি, তারপর ইমাম গাজালি, তারপরে লুকা পেসিও, তারপরে থমাস মুর। এদের আসলে এই মধ্যযুগ ব্যবস্থাপনায় অনেক অগ্রগতি বা উন্নয়নের একটা অবদান তাদের মধ্যে দেখা যায়। আল ফারাবি, এর মধ্যে আল ফারাবি নিয়ে আমি একটু আলোচনা করি। আপনাদের বইয়ে এগুলো নাও ঠিক মতো থাকতে পারে, কিন্তু এগুলো একটু সুন্দর করে শুনবেন যাতে খুব সহজেই যেন আপনাদের পড়াগুলো মাথায় ঢুকে যায়, ঠিক আছে? আল ফারাবি হলো দার্শনিক। আল ফারাবি 900 খ্রিস্টাব্দে, 900, আপনারা সালগুলো মনে রাখবেন এবং যেসব ইংলিশগুলো আপনাদের সাথে করে বলে দিব সেগুলো মনে রাখবেন। এগুলো এমসিকিউতে আপনাদের পরীক্ষায় আসার মতো। দার্শনিক আল ফারাবি 900 খ্রিস্টাব্দে রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা লিখিত আকারে প্রকাশ করেন। উনি রাষ্ট্রের ব্যবস্থাপনা সম্পর্কে হলো চিন্তা ভাবনা লিখিত আকারে প্রকাশ করে। এছাড়াও ইনি আদর্শ রাষ্ট্রের শাসকদের থাকার কথাও উনি বলেন। এই থাকার নামকে আসলে বলা হয় হলো চেইন অফ কমান্ড। উনি আদর্শ রাষ্ট্রের শাসকদের এই বিষয়ে আসলে তাদের থাকার কথা বলা হয়েছে, যার নাম হলো চেইন অফ কমান্ড। তিনি নেতার গুণাবলী বর্ণনায় নেতার হলো বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি, দৃঢ়তা, তারপর ন্যায়পরায়ণতা, তারপরে হলো নিষ্ঠাবান। এরপর আমরা জানবো হলো ইমাম গাজালি। তিনি 1100 খ্রিস্টাব্দে রাষ্ট্র ব্যবস্থাপনায় সংক্রান্ত নসিহাত আল মুলক নামে একটি গ্রন্থ রচনা করেন। নসিহাত আল মুলক, এই গ্রন্থে তিনি শাসন শ্রেণীর জন্য 4টি গুণ থাকার অপরিহার্য সেটা প্রকাশ করেন। সেই গুণগুলো হচ্ছে ন্যায় বিচার, বুদ্ধিমত্তা, ধৈর্য, বিনয়। এই 4টি বিষয় নিয়ে তিনি উপদেশ দিয়েছেন। আর যেসব জিনিস পরিহার করতে বলেছেন এবং 4টি বিষয় আবার পরিহার করতে বলেছেন, সেটা হলো হিংস্র, উগ্রতা, তারপরে হলো সক্রিয়তা এবং শত্রুতা। তিনি বলেন একজন রাজার আচার আচরণ এমন হওয়া উচিত যেন তার মৃত্যুর পর উজির, নাজির, প্রজা সহ সকলকে হারানোর বেদনার যে কাতর হয়ে ওঠে। তাহলে আমরা বুঝলাম যে ইমাম গাজালি কি বলেছিল। আচ্ছা, লুকা পেসিও হলো হিসাব বিজ্ঞানের একটি গ্রন্থ তিনি লেখেন। সেই গ্রন্থটি 1494 সালে ইটালীয় ভাষায় ইটালিতে প্রকাশ করেন। ইটালিতে প্রকাশ করেন। গ্রন্থটি মূলত গণিতের উপর লিখিত। এই গ্রন্থে দুই তরফা দাখিলার পদ্ধতি হিসাবে হিসাব বিজ্ঞানের পদ্ধতি সেখানে আলোচনা করা হয়েছে। তারপর গ্রন্থটির লেখক লুকা পেসিও 1445 আর 1500 তার জন্মসাল
1445 থেকে 1514। তা পঞ্চদশ শতাব্দীতে ইটালির ভেনিসে ব্যবসায়ের সাথে জড়িত হিসাবরক্ষণ ব্যবস্থার বেশ উন্নত সাধন হয় এবং এর মাধ্যমে কিভাবে গণিত শাস্ত্রবিদ এবং হিসাব বিজ্ঞান কিভাবে উন্নত করেছে সেসব বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তারপর স্যার থমাস মুর ছিলেন একজন বিখ্যাত আইনজীবী। তিনি 1500 খ্রিস্টাব্দে ইউটোপিয়া নামক একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে অপচয় রোধ করে কিভাবে এবং উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি পায় তা তুলে ধরেন। এছাড়াও তিনি এই গ্রন্থটি কারিগরি দক্ষতা, পরিশ্রমের বিশ্লেষণের এবং জনসম্পদের বিভিন্ন দিক এখানে আলোচনা করেছেন। তা আমরা আজকের ক্লাসে প্রাচীন যুগ তো আমরা গত ক্লাসে আমরা শেষ করেছিলাম। আজকের ক্লাসটা ছিল কি? আজকেরটা ছিল হলো মধ্যযুগ নিয়েও আমরা আলোচনা করলাম। এখন পরবর্তী হলো শিল্প বিপ্লবের যুগ বা শিল্প বিপ্লবের যুগে ব্যবস্থাপনা। শিল্প বিপ্লবের যুগে আসলে ব্যবস্থাপনাটা কি ধরনের ছিল তা নিয়ে এখন আমরা আলোচনা করব। শিল্প বিপ্লবটা হয় হলো 1750 থেকে 1850 পর্যন্ত। এই বিপ্লবের সালটা হলো 1750 থেকে 1850। ইউরোপে কতিপয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কলকারখানায় উৎপাদনের ক্ষেত্রে যে হঠাৎ করে যে পরিবর্তন সাধন হয় তাকেই আসলে বলা হয় হলো শিল্প বিপ্লব। কথাটা আমি আরেকবার রিপিট করছি, সেটা হলো ইউরোপে হঠাৎ করে যন্ত্রপাতির আবিষ্কারের ফলে এবং কলকারখানার উৎপাদনের যে হঠাৎ করে যে একটি পরিবর্তন সাধন হয় তাকেই আসলে বলা হয় হলো শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব নামটা শুনলেই আমরা যে মনে করব যে এখানে মারামারি সৃষ্টি হচ্ছে, এমন কোনো কিছুই না। যে বিপ্লব মানে যে মারামারি, এমন কিছুই না। এটা হলো হঠাৎ করে পরিবর্তনের ফলে সবার যে অনেক উন্নত হচ্ছে এবং হলো কম সময় লাগছে, এই জিনিসগুলোকেই আসলে বলা হচ্ছে হলো শিল্প বিপ্লব। এই সময় ব্রিটেনে তথা সমগ্র ইউরোপের উৎপাদন ব্যবস্থার হলো পশু নির্ভর, তারপর কায়িক পরিশ্রমের স্থানে হলো যোগাযোগ উৎপাদন ক্ষেত্রে অভিনব হলো যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে এবং এইটার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে হলো রবার্ট ওয়েন, অ্যাডাম স্মিথ, তারপর চার্লস ব্যাবেজ, তারপর জেমস ওয়াট, ম্যাথড বোল্ট। ঠিক আছে, এদের নিয়ে বিস্তারিত আপনারা বইয়ে আরেকটু দেখবেন যে এদের নিয়ে আসলে বিস্তারিত কি বলেছে, এবং আমি এদের জন্ম সালগুলো একটু বলে যাচ্ছি আর হলো বইটা একটু খুলে দেখবেন যে এদের সম্পর্কে কী কী বলা হয়েছে। ঠিক আছে, জেমস স্টুয়ার্ট, ওনার জন্মসাল হলো 1883 থেকে 1913 সাল পর্যন্ত। উনি 1767 সালে স্যার জেমস স্টুয়ার্ট রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে তার সম্পর্কিত একটি গ্রন্থের ক্ষমতার উৎস সম্পর্কে উনি একটি গ্রন্থ লেখেন। তিনি শিল্পের উৎপাদনের যন্ত্র প্রবর্তনের ফলে জোরালো বক্তব্য এবং যুক্তি দেন। এরপর হলো অ্যাডাম স্মিথ হলো 1723 সাল থেকে 1790 সাল পর্যন্ত। ওনার সম্পর্কে তেমন কিছুই বলছি না। উনি একটি বই লিখেছেন যার নাম হলো দ্য ওয়েলথ অফ নেশন। ঠিক আছে, এখানে উনি 3টি মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করেছে। সেটা হলো শ্রম বিভাজনের শ্রমিকদের দক্ষতা বাড়ায়, তারপরে একটি শ্রমিকের সময় বাঁচায়, তারপর নতুন যন্ত্রপাতি উদ্ভাবনের শ্রমিকের সৃজনশীল বৃদ্ধি পায়। তাহলে আমরা অ্যাডাম স্মিথ সম্পর্কেও আমরা জানলাম। এরপরে হলো রবার্ট ওয়েন। তো রবার্ট ওয়েন হলো 1771 সাল থেকে 1858 সাল পর্যন্ত ওনার বয়সকাল, এবং তিনি ছিলেন বিখ্যাত শিল্পপতি। 1800 থেকে
1828 সাল পর্যন্ত স্কটল্যান্ডের একটি বস্ত্রকলের ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন এবং গবেষণা করেন। সে সময় রবার্ট ওয়েন কারখানার কর্মরত কর্মীদের বয়ঃসন্ধি বৃদ্ধি, তারপরে হলো মানে ঘণ্টাকাল সেটার হলো হ্রাস, তারপর আহারের পরিবেশনের ব্যবস্থা, তারপর এই সম্পর্কে উনি ব্যবস্থা গ্রহণ করেন। তাই তাকে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। কাকে বলা হয়? রবার্ট ওয়েনকে। রবার্ট ওয়েনকে আধুনিক কর্মী ব্যবস্থার জনক বলা হয়। এরপর হলো চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের জন্মকাল হলো 1715 সাল থেকে 1871। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের একজন বিখ্যাতনামা অধ্যাপক ছিলেন। অধ্যাপক চার্লস ব্যাবেজ 1981 থেকে তারপর হলো 1871 সাল 91 থেকে 1871 সাল এই গণিত শাস্ত্রবিদের ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োগের উপর উনি গবেষণা করেন। তাহলে ওনার গবেষণা কাল হলো 1791 থেকে 1871 সাল পর্যন্ত। আর তিনি সর্বপ্রথম, এই চার্লস ব্যাবেজ, তিনি সর্বপ্রথম মেকানিক্যাল এই ক্যালকুলেটর আবিষ্কার এবং উনি আবিষ্কার করেন এবং ওনাকে এই কারণে তাকে বলা হয় হলো আধুনিক গণিত শাস্ত্রের জনক। আধুনিক গণিত শাস্ত্রের জনক বলা হয় হলো এই চার্লস ব্যাবেজকে। এরপর হলো শিল্প বিপ্লবের পরবর্তী যুগের ব্যবস্থাপনা। এটা হলো 1851 থেকে 1950 সাল। শিল্প বিপ্লবের যুগের পরবর্তী সময়কে বৈজ্ঞানিক যুগ গণনা করা হয়। এই সময়কালটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আবির্ভাব এবং ক্রমোন্নয়ের যুগ। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগের সূচনা হতেই আধুনিক ব্যবস্থাপনার উৎপত্তি হয়। তাহলে শিল্প বিপ্লবের পরবর্তী যে যুগটা, তাকেই আসলে বলা হয় হলো শিল্প বিপ্লবের পরবর্তী যুগ। এবং এই সময়ে হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং ক্রমোন্নয়ন উন্নত হচ্ছে, এই যুগটাকে আসলে বলা হয়ে থাকে। তো এই সময়ে যাদের হলো অবদান এখানে রেখেছে তারা হলো হেনরি ফেল, তারপরে হলো ফ্রেডারিক উইনস্লো টেইলর, তারপরে হেনরি লর্ডস গ্যান্স, তারপরে মেরি পার্ক, আরও অনেকেই আছে এখানে। তাহলে আমরা এই শিল্প বিপ্লবের পরবর্তী যুগে যারা যারা আছেন তারা আসলে কি কি ধরনের অবদান রেখেছেন সেই সম্পর্কেও আমরা একটু টুকটাক জানবো। আমি প্রত্যেকটারই হলো যেটা আপনাদের নৈবিত্তিকে আসবে সেই জিনিসগুলো আপনাদের শুধু বলবো যে কত সাল থেকে কত সাল পর্যন্ত তারা জীবিত ছিল সেই সম্পর্কেই এখানে বলে যাব। আর ইম্পর্টেন্ট লাইনগুলো বলবো। হেনরি ফেল হলো 1841 সাল থেকে 1925 সাল পর্যন্ত ওনার বয়সকাল। এখন ওনার সম্পর্কে আমরা ব্যবস্থাপনা পড়ব, ওনার সম্পর্কে জানবো না, সেটা কিন্তু হয় না। কারণ উনি হলো ব্যবস্থাপনার একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যাকে আসলে বলা হয় হলো আধুনিক ব্যবস্থাপনার জনক। আধুনিক ব্যবস্থাপনার জনক যখনই বলা হবে তখনই বলতে হবে হেনরি ফেল। ওনারটাই আসলে আমি একটু বিস্তারিত বলি, কারণ হলো উনি হলো আধুনিক ব্যবস্থাপনার জনক। একটা হলো আধুনিক ব্যবস্থাপনার জনক, আরেকজন হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো এফ.ডব্লিউ. টেইলর। আমরা যখন ছোট করব সেটার নাম হয়ে যাবে হলো এফ.ডব্লিউ. টেইলর। সেটা হলো ফ্রেডারিক উইনস্লো টেইলর, এফ.ডব্লিউ. টেইলর। তাহলে হেনরি ফেল নিয়ে একটু আমরা আলোচনা করি। হেনরি ফেল, আপনাদের আজকে আসলে এই পরবর্তী যুগ নিয়ে আলোচনা এখনই করব। আচ্ছা, শুধু হেনরি ফেল নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের আজকে এই ক্লাসটা এই পর্যন্তই আমি শেষ করে দিব। পরবর্তী ক্লাসে এই শিল্প বিপ্লবের পরবর্তী যুগ আর হলো আধুনিক যুগ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো হেনরি ফেল নিয়ে আলোচনাটা শেষ করে দিই আজকের জন্য। সেটা হলো হেনরি ফেল হলো 1841 সাল থেকে 1925 সাল পর্যন্ত, 41 থেকে 25 সাল পর্যন্ত
হেনরি ফেওল 1841 খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন। তাহলে ওনার জন্মকাল কোথায়? জন্ম হলো তুরস্কে এবং 1841 সালে। পরবর্তীতে তিনি 1947 সালে মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের সাথে ফ্রান্সে চলে আসেন। তাহলে কত সালে, কত বয়সে? 1947 সালে 6 বছর বয়সে কোথায় আসেন? ফ্রান্সে চলে আসেন। তিনি 1860 থেকে 1918 সাল পর্যন্ত একজন প্রকৌশলী হিসাবে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তাহলে কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1860 থেকে 1918 সাল পর্যন্ত বিভিন্ন পদে একজন প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তিনি 1916 সালে আধুনিক ব্যবস্থাপনা উন্নয়নে ইন্ডাস্ট্রি অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি গ্রন্থ রচনা করেন। তাহলে ওনার গ্রন্থের নাম হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি গ্রন্থ রচনা করেন। মিস্টার ফয়েল শিল্পের বা হলো হেনরি ফেওল একই কথা, এটা শর্টকাটে আমি মিস্টার ফয়েল বলছি। যে মিস্টার ফয়েল শিল্পের কার্যাবলীকে 6টি এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল 14টি নীতির কথা উল্লেখ করেছে। তাহলে কার্যাবলী হলো 6টি আর ব্যবস্থাপনা হলো 14টি তিনি উল্লেখ করেছে, যা আজও সকল প্রতিষ্ঠানে সমভাবে প্রযোজ্য, যা এখন পর্যন্ত অনেক জায়গায় এটা সমভাবে প্রযোজ্য হয়ে থাকে। তাহলে এর জন্য তাকে আসলে বলা হয় হলো আধুনিক ব্যবস্থাপনার জনক। এই এত কিছু করার জন্য আসলে তাকে বলা হয় হলো আধুনিক ব্যবস্থাপনার জনক এবং তিনি 1925 সালে মৃত্যুবরণ করেন। 1925 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আজকে আমরা মধ্যযুগ আর হলো শিল্প বিপ্লবের যুগ আর শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এখন আমরা জানবো হলো ফ্রেডারিক উইন্সলো টেইলর। ওনার জন্মসাল হলো 1856 থেকে 1915 সাল। 1856 থেকে 1915 সাল। তিনি 1856 সালে আমেরিকার জন্মগ্রহণ করেন। FW টেইলর 1878 সালে 1878 সালে মিডফেল স্টিল কোম্পানিতে শ্রমিক পদ হিসাবে যোগদান করেন। কর্মরত দক্ষতা তারপর বুদ্ধিমত্তার সাহায্যে মাত্র 18 বছর বয়সে কোম্পানির প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পান সে। তারপর হলো উৎপাদনের গুণগত মান নির্ধারণের জন্য বা বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক পদ্ধতির উপর গুরুত্ব লাভ দেন উনি। তারপর হলো শ্রমিক বিরোধের হ্রাসকল্পে তিনি প্রণোদনামূলক মজুরি প্রথা উনি প্রবর্তন করেছেন। তাহলে এই যে প্রণোদনা বা মোটিভেশন যে আমরা চিন্তা করি, এইটার হলো প্রবর্তন করেছেন হলো কে? FW টেইলর। ব্যবস্থাপনা উন্নতিকল্পে তিনি 1911 সালে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট নামক একটি বৈজ্ঞানিক চিন্তাধারার একটি গ্রন্থ রচনা করেন। এসব অবদানের জন্য FW টেইলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তো একটু আগে আমরা জেনেছিলাম হলো এই হেনরি ফেওলকে হলো আধুনিক ব্যবস্থাপনার জনক কেন বলা হয়, আর এখন আমরা জানলাম হলো FW টেইলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কেন বলা হয়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তাহলে আমরা এই সম্পর্কে জানলাম। আর এছাড়াও আরও অনেকে হলো এটার অবদান দিয়েছে, সেই সম্পর্কেও আমরা জানব। সেটা হলো হেনরি লরেন্স গ্যাট। এই সম্পর্কে আমি বিস্তারিত তেমন কিছুই বলবো না, শুধু আপনাদের, কারণ হলো এই এক ক্লাসে আপনাদের অনেক হয়ে যাচ্ছে। এখানে শর্টকাটে আমি বলে দিচ্ছি। ওনার জন্মসাল হলো 1861 থেকে 1919। 1861 থেকে 19। আর উনি হলো উৎপাদনের সময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে
গ্যান্ট কন্ট্রোল চার্টে সবচেয়ে বড় অবদান রাখেন। তাহলে গ্যান্ট চার্টে উনি হলো বিশাল বিশেষ অবদান রাখে, ঠিক আছে। তারপর মেরি পার্কার ফলেট, ঠিক আছে, ওনার জন্মসাল হলো 1868 থেকে 1933। এছাড়াও আরও অনেকেই আছে, তাদেরটা আপনি একটু দেখে নেবেন। আর হলো পরবর্তী আছে হলো আধুনিক যুগে ব্যবস্থাপনা। আমি আর ওগুলো বিস্তারিত গেলাম না। আপনারা হলো এরপর হলো আধুনিক যুগ নিয়ে আমরা আলোচনা করি। আধুনিক যুগে কি কি আছে। আধুনিক যুগে দেখেন, আধুনিক যুগটা কোনটা, সেটা হলো 1950 সাল থেকে বর্তমান সময় পর্যন্তকেই আসলে বলা হয় হলো আধুনিক যুগ। আধুনিক যুগের ব্যবস্থাপকীয় পদ্ধতি, উৎপাদন, বাজারজাতকরণ পদ্ধতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের অব্যাহত রয়েছে। এই সময় বিভিন্ন মনোবিজ্ঞানী তার চিন্তাধারা ব্যবস্থাপনার উন্নতি লাভ করে। আর এখানে কিছু যারা অবদান রেখেছে তাদের কিছু নাম, সেটা হলো আব্রাহাম মাসলো, ডগলাস ম্যাকগ্রেগর, ফ্রেডারিক হাসবার্গ, তারপর পিটার, তারপরে আরও অনেকেই আছে। তাহলে এদেরটাও আমি শুধু জন্মসালগুলো উল্লেখ করে দিচ্ছি। সেটা হলো 1908 সাল থেকে 1970, সেটা হলো আব্রাহাম মাসলো। ডগলাস ম্যাকগ্রেগর হলো 1906 থেকে 1964। ফ্রেডারিক হার্জবার্গ হলো 1923 থেকে 2000। তারপরে সেটা হলো ফ্রেডারিক হার্জবার্গ। তারপর পিটার এফ ড্রাকার, ওনার ওনার জন্মসাল হলো 1909 সাল থেকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে পুরোটাই জানলাম এই ব্যবস্থাপনার ক্রমবিকাশ, ঠিক আছে। ব্যবস্থাপনা ক্রমবিকাশ কিভাবে হয়েছে সেই সম্পর্কে আমরা জানলাম, যে ব্যবস্থাপনার কিভাবে আমাদের পর্যন্ত চলে আসছে, উৎপত্তি কবে থেকে, এবং এটার ক্রমবিকাশ কিভাবে হয়েছে সেই সম্পর্কে জানলাম। আপনারা বইটা একটু ভালো করে পড়বেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বইটা একটু পড়বেন। আমি বিস্তারিত বলেছি দেখে বিস্তারিতই সবসময়ই করতে হবে তা না, আপনার বইটা খুব ভালো করে পড়তে হবে।